equal to f of x equal to sin x. f of x equal to sin x, এটা ডোমেন বের করতে হবে। এখানে দেখো x এর পরিবর্তে যা ইচ্ছা তাই লেখা যায়, যা ইচ্ছা তাই বসানো যায়, যাই বসাই একটা রেজাল্ট পাওয়া যায়। এর জন্য লিখবা সকল x বিলংস টু r এর জন্য f of x সংজ্ঞায়িত। সকল তাহলে কি স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি? হ্যাঁ হ্যাঁ, সকল x বিলংস টু r এর জন্য f of x সংজ্ঞায়িত। অতএব ডোম f ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যার সেট r, এটা ডোম f। আর রেঞ্জ বের করার জন্য এই sin x এর মান যে -1 থেকে 1 এর ভিতরে সীমাবদ্ধ, এটা জানো? জি স্যার। এই যে sin x এর মান -1 থেকে +1 এর ভিতরে হয়, এটা জানো কিনা? না স্যার। আবার সকল x belongs to r এর জন্য -1 lesser equal sin x lesser equal 1, মানে sin x এর মান -1 থেকে 1 এর ভিতরে হয়, -1 এর ছোট হয় না, +1 এর বড় হয় না। কাজেই sin x এর মান -1 থেকে 1 এর ভিতরে সীমাবদ্ধ, এটা রেঞ্জ হবে -1 থেকে 1। অতএব রেঞ্জ f ইকুয়াল টু -1 থেকে শুরু করে 1 পর্যন্ত, এটা হচ্ছে রেঞ্জ f। -1 থেকে 1 কেন হয় আমি মোটামুটি একটা প্রমাণ তোমাদের বলি। যেমন sin থিটার সংজ্ঞা কি? লম্ব বাই অতিভুজ। জি স্যার। তাহলে কোন একটা সমকোণী ত্রিভুজের আমরা যখন এই লম্ব বাই অতিভুজ নিব, লম্ব বা অতিভুজ, লম্ব কি কখনো অতিভুজের বড় হইতে পারে? না স্যার, পারে না। তার মানে এইটা ছোট এইটা বড়, তার মানে এইটা কি হবে? লেস দ্যান 1 হবে না? লম্ব বাই অতিভুজ এটা লেস দ্যান 1 কিনা? জি স্যার। 1। আবার এই লম্ব বাই অতিভুজ কখনো কখনো লম্ব নেগেটিভ হইতে পারে। এইটা তোমাদের এই যে এখন যে ত্রিকোণমিতি পড়ানো হবে, ওই ত্রিকোণমিতিতে শেখানো হবে যে লম্ব নেগেটিভ হইতে পারে। সেই ক্ষেত্রে এটা যখন নেগেটিভ হবে তখন এটা -1 এর থেকে বড় হবে, -1 এর ছোট হইতে পারে না। ধরো -2/3, -2/3 এটা কি -1 এর থেকে বড় না? ইয়েস। তাহলে -1 থেকে 1 এর ভিতরে সীমাবদ্ধ হয়, এটার প্রমাণও আছে ছোটখাটো, এটা তোমাদের যখন ওই অধ্যায় করানো হবে তখন শেখানো হবে। তাহলে এটা রেঞ্জ হয়েছে -1 থেকে 1। আজকে কি করার কথা ছিল? বিপরীত ফাংশন। জি স্যার। আচ্ছা, তোমাদের অন টু ফাংশন বলছিলাম, অন টু ফাংশন কি হয়? কাকে অন টু ফাংশন বলা হয়? না স্যার। তাহলে অন টু ফাংশনটা আগে বলি। এক এক ফাংশন তো বলছি, তাই না? হ্যাঁ, এক এক ফাংশন স্যার বল, এক এক ফাংশন বলা হয়েছে না? জি স্যার। ইয়েস স্যার। এক এক ফাংশন বলা হয়েছে। এক এক ফাংশন কি ভিন্ন ভিন্ন উপাদানের যদি ভিন্ন ভিন্ন প্রতিছবি হয় তখন ওই ফাংশনটা হয় এক এক ফাংশন। ভিন্ন ভিন্ন উপাদানের ভিন্ন ভিন্ন প্রতিছবি এরকম যদি কোনো ফাংশনে হয় তখন ওই ফাংশনটাকে বলা হয় এক এক ফাংশন। জি স্যার। এখন অন টু ফাংশন কি? ধরো f of x একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে x² দ্বারা সংজ্ঞায়িত। এখানে ডোমেইনে আছে ধরো -2, -1, 0, 1, 2। আর এখানে যদি এমন থাকে 4, 1, 0, 2 এর প্রতিছবি -2 এর প্রতিছবি 4, -1 এর প্রতিছবি 1, 0 এর প্রতিছবি 0,
1 এর প্রতিছবি 1, 2 এর প্রতিছবি 4, এটা আমরা জানি। এটা ধরো এ সেট, এটা বি সেট। এখন বি সেটে কি এমন কোন উপাদান আছে যে উপাদানটা এ সেটের কোন উপাদানের প্রতিছবি হয় নাই, এমন কোন উপাদান কি বি সেটে আছে? নো স্যার। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। না স্যার, নাই। নাই। তাহলে বি সেটে যদি ওইরকম কোন উপাদান খুঁজে পাওয়া না যায় যে এটা কোন উপাদানের প্রতিছবি না, এমন কোন উপাদান যদি খুঁজে পাওয়া না যায় বি সেটে, অর্থাৎ বি সেটের সকল উপাদানই যদি কারো না কারো প্রতিছবি হয়, তখন আমরা এই জাতীয় ফাংশনকে বলবো ওয়ান টু ফাংশন। ওয়ান টু ফাংশনের আরেকটা নাম হচ্ছে সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন, ওয়ান টু ফাংশন এক কথা। এর আরেকটা নাম হচ্ছে সর্বগ্রাহী ফাংশন। সর্বগ্রাহী ফাংশন, সার্বিক ফাংশন, ওয়ান টু ফাংশন এক কথা, ঠিক আছে? যদি এখানে একটা -1 থাকে, দেখো এই -1 কারো প্রতিছবি হয় নাই, এখানে এমন কোন উপাদান নাই যার প্রতিছবি -1, এরকম কোন উপাদানের অস্তিত্ব এ সেটে নাই, অর্থাৎ -1 কোন উপাদানের প্রতিছবি হয় না। এইরকম যদি হয়, এই ক্ষেত্রে বি সেটের সব উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের প্রতিছবি হয় নাই, এই কারণে এই ফাংশনকে আমরা বলবো এটা সার্বিক ফাংশন হয় নাই, সর্বগ্রাহী হয় নাই, অন টু হয় নাই। এটার একটা নাম আছে, এটাকে বলা হয় ইনটু ফাংশন। অন টু ফাংশন না হইলে ইনটু ফাংশন বলা হয়, যদিও এই ইনটু ফাংশন কথাটা তোমাদের বইয়ে নাই। এইরকম যদি সার্বিক না হয়, সার্বিক ফাংশন বা অন টু ফাংশন যদি না হয়, ওইটাকে আমরা ইনটু ফাংশন বলি। আর অন টু ফাংশন হচ্ছে ONTO, এটা হচ্ছে অন টু। অন টু হবে কখন? যখন এটা থাকবে না, এখানে যখন কিছু একটা থাকবে, ধরো এখানে 2 আছে, এখন এটা সার্বিক ফাংশন হয় নাই, এখন হচ্ছে ইনটু ফাংশন, ঠিক আছে? তাহলে যখন সার্বিক ফাংশন হবে, আচ্ছা যখন সার্বিক ফাংশন হবে না, তখন এই রেঞ্জ হইছে কোডোমেনের উপসেট। যখন এটা সার্বিক ফাংশন হয় নাই, তখন রেঞ্জ হইছে কোডোমেনের উপসেট। তখন এটা সার্বিক ফাংশন হইছে, তখন রেঞ্জ আর কোডোমেন সমান। সার্বিক ফাংশন হইলে রেঞ্জ আর কোডোমেন সমান হয়, সার্বিক ফাংশন না হইলে রেঞ্জ কোডোমেনের উপসেট হয়। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা ছিল সার্বিক ফাংশন। এখন কোন একটা ফাংশন যদি একই সাথে অনল এবং অন টু হয়, মানে এক এক ফাংশনও হয়, সার্বিক ফাংশনও যদি হয়, তখন ওই ফাংশনের বিপরীত অন্বয় বের করলে এই বিপরীত অন্বয়টা ফাংশন হয়। এই বিপরীত অন্বয়টা যখন ফাংশন হয়, তখন ওইটাকে আমরা বলি বিপরীত ফাংশন। যেমন ধরো এটা এ সেট, এটা বি সেট। এফ যদি একটা ফাংশন হয়, এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি। এ সেটে ধরো আছে 0, 1, 2, 3। বি সেটে আছে 2, 3, 4, 5। এখানে যদি এমন হয় যে f of x equal to x plus 2 দ্বারা সংজ্ঞায়িত, এই ক্ষেত্রে f of 0 কত হবে? f of 0 হবে 2। f of 1 কত? f of 1 3, f of 2 4, f of 3 5। f হইছে এরকম একটা ফাংশন, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে f of 0 হইছে 2, f of 1 হইছে 3, f of 2 হইছে 4, f of 3 হইছে 5। আবার আরেকটা ফাংশন যদি এইভাবে ডিফাইন করা হয় যে g, এটা বি সেট থেকে এ সেটে ফাংশন, g of x equal to x minus 2 দ্বারা সংজ্ঞায়িত।
এইরকম যদি কোনো একটা ফাংশন হয়, এই ক্ষেত্রে ফাংশনটা কিন্তু বি সেট থেকে এ সেটে, এবার বি সেট থেকে এ সেটে যখন আমরা ফাংশন বলবো, তখন বি সেটের উপাদানগুলো আমরা জি ফাংশনে বসাবো, অর্থাৎ জি অফ 2 বের করব, তারপরে জি অফ 3 বের করব, জি অফ 4 বের করব, জি অফ 5 বের করব। জি অফ 2 কত? 2 - 2 0, 3 - 2 1, 4 - 2 2, 5 - 2 3, এইভাবে হবে। অর্থাৎ এক ফাংশনের অধীনে 0 এর প্রতিচ্ছবি 2, জি ফাংশনের অধীনে 2 এর প্রতিচ্ছবি 0, এফ ফাংশনের অধীনে 1 এর প্রতিচ্ছবি 3, জি ফাংশনের অধীনে 3 এর প্রতিচ্ছবি 1, এফ ফাংশনের অধীনে 2 এর প্রতিচ্ছবি 4, জি ফাংশনের অধীনে 4 এর প্রতিচ্ছবি 2, এফ ফাংশনের অধীনে 3 এর প্রতিচ্ছবি 5, জি ফাংশনের অধীনে 5 এর প্রতিচ্ছবি 3। এইভাবে যদি আমরা কোন ফাংশন নেই, তখন এই জি ফাংশনকে বলা হবে এফ ফাংশনের বিপরীত ফাংশন। জি ফাংশন হচ্ছে এফ ফাংশনের বিপরীত ফাংশন। অর্থাৎ এই জি মানে এই জি না লিখে এটা আমরা এফ ইনভার্স লিখবো, যে এফ ইনভার্স এটা বি সেট থেকে এ সেটে, যেখানে এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 2। অর্থাৎ এইগুলো তখন জি না হয়ে এগুলো সব এফ ইনভার্স হবে, এগুলোকে আমরা সবগুলোকে এফ ইনভার্স লিখবো। এফ ইনভার্স 2, এফ ইনভার্স 3, এফ ইনভার্স 4, এফ ইনভার্স 5, এইভাবে লিখবো। দেখো বুঝতে পারছো কিনা বিপরীত ফাংশনটা? বিপরীত ফাংশনের উপরে কারো কোনো প্রশ্ন আছে? স্যার লাস্টের লাইনটা কি লিখলেন স্যার? এটা এটা হ্যাঁ জি স্যার। অর্থাৎ এই জি ফাংশন আমরা ডিফাইন করছিলাম জি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 2। জি স্যার। এই জি ফাংশনের কাজ ছিল এফ ফাংশনে যেই কাজ করছে তার উল্টো কাজ। জি ফাংশনের কাজ হইছে এফ ফাংশনের কাজের উল্টো কাজ। এফ ফাংশন কি করছে? 0 কে 2 বানাই দিছে, আর জি ফাংশন 2 কে 0 বানাই দেয়, উল্টো কাজ। এইরকম যদি দুইটা ফাংশন হয়, তখন জি ফাংশন হইছে এফ এর বিপরীত, এফ হইছে জি এর বিপরীত। অর্থাৎ জি কে এফ ইনভার্স দ্বারা প্রকাশ করতে পারি তখন। এই জি কে তখন এফ ইনভার্স দ্বারা প্রকাশ করব, এফ ইনভার্স। এফ ইনভার্স মানে এফ ফাংশনের বিপরীত ফাংশন, এটা এখানে জি ফাংশন। ঠিক আছে? তাহলে এই যে এফ ইনভার্স একটা ফাংশন আর এফ একটা ফাংশন, এই দুইটা ফাংশনের কাজ হইছে একে অপরের উল্টা কাজ করবে। এফ ফাংশনে যদি আমরা এখন 0 বসাই পাওয়া যায় 2, আর এফ ইনভার্সের ভিতরে যদি 2 বসাই পাওয়া যায় 0। এফ এর ভিতরে 0 বসাইলে 2 পাওয়া যায়, এফ ইনভার্সে 2 বসাইলে 0 পাওয়া যায়, এফ এর ভিতরে 1 বসাইলে 3, এফ ইনভার্সে 3 বসাইলে 1, এফ এর ভিতরে 2 বসাইলে 4, এফ ইনভার্সে 4 বসাইলে 2, এফ এর ভিতরে 3 বসাইলে 5, এফ ইনভার্সে 5 বসাইলে 3। জি স্যার। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। তাহলে এইরকম যদি দুইটা ফাংশন হয় যে একে অপরের উল্টো কাজ করে আর একে অপরের বিপরীত কাজ করে, তখন এই দুইটা ফাংশন হচ্ছে একে অপরের বিপরীত ফাংশন। f of 0 2 হইলে f ইনভার্স অফ 2 0 লেখা যায়, f of 1 3 হইলে f ইনভার্স অফ 3 1 লেখা যায়, f of 2 4 হইলে f ইনভার্স অফ 4 2 লেখা যায়, f of 3 5 হইলে f ইনভার্স অফ 5 3 লেখা যায়। মোট কথা, কোন ফাংশন f of x এর প্রতিছবি যদি y হয়, তাহলে f ইনভার্স অফ y এর প্রতিছবি x হবে। f ফাংশনের অধীনে y এর x এর প্রতিছবি যদি y হয়, f ইনভার্স এর অধীনে y এর প্রতিছবি x হবে, অর্থাৎ f of x যদি y হয় f ইনভার্স অফ y x হবে। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা দেখো। তার মানে স্যার f of x এর আউটপুটটা f ইনভার্সে ইনপুট দেয়। রাইট রাইট। f of x এর যেটা আউটপুট সেটা f ইনভার্স এর ইনপুট, f of x এর যেটা ইনপুট সেটা f ইনভার্স এর আউটপুট। ওকে স্যার। তাহলে বিপরীত ফাংশনের ব্যাপারে আর কারো প্রশ্ন আছে কিনা? না স্যার। নাই।
বিপরীত ফাংশনের ক্ষেত্রে f ইনভার্স অফ x ইকুয়াল টু x হয়। কেন x হয়? আমরা যদি এই f অফ x y ধরি, f অফ x ইকুয়াল টু হচ্ছে y, এখান থেকে f ইনভার্স অফ y ইকুয়াল টু তাহলে x লেখা যায়। f ইনভার্স অফ y ইকুয়াল টু x লেখা যায়। এই x এর মানটা যদি এই জায়গায় বসাই দেই, তাহলে f অফ x এর পরিবর্তে বসাবো কত? f ইনভার্স অফ y, এত ইকুয়াল টু তাহলে y হবে। মোট কথা f অফ f ইনভার্স অফ x হইলে রেজাল্ট x হবে। ঠিক একই ভাবে f ইনভার্স অফ f অফ x ইকুয়াল টু x হবে। f অফ f ইনভার্স অফ x এটাও x হবে, f ইনভার্স অফ f অফ x এটাও x হবে। কারণ কি? এই f অফ x যা দিছে সেটা f ইনভার্সের ভিতরে দিলে আবার x বানাই দিবে। এই f ফাংশনে x বসাইলে যা পাওয়া যায় সেটা f ইনভার্সের ভিতরে বসাইলে আবার x পাওয়া যাবে। জি স্যার। কোন একটা ফাংশন বিপরীত ফাংশন হওয়ার জন্য আমি দুইটা শর্ত বলছিলাম, অন এবং অন টু হইতে হবে। এটা কেন হয়েছিল দেখো, ধরো এখানে আছে 1 2 3, এখানে ধরো 4 5 6, এটা ধরো f ফাংশন, a সেট থেকে b সেটে, এটা a সেট আর এটা b সেট। 1 এর প্রতিছবি 4, 2 এর প্রতিছবি 5, 3 এর প্রতিছবি 6। এইরকম হলে ফাংশনটা অনন্য হয় এবং সার্বিক হয়। আমি যদি এই জায়গায় একটা উপাদান বাড়তি লিখি 7, এখন এই ফাংশনটা একক ফাংশন এসে কিন্তু সার্বিক ফাংশন হয় নাই। এখানে যদি আমি একটা f ইনভার্স ফাংশন ডিফাইন করি যে f ইনভার্স অফ x, এই f ইনভার্স ফাংশন হবে b সেট থেকে a সেটে, এইরকম বলতে হবে। তাহলে f ফাংশনের অধীনে 1 এর প্রতিছবি 4, f ইনভার্সের অধীনে 4 এর প্রতিছবি 1, ঠিক এইভাবে 5 এর প্রতিছবি 2, 6 এর প্রতিছবি 3, 7 এর প্রতিছবি কে নাই। f ইনভার্সের অধীনে b সেট থেকে a সেটে 7 এর কোনো প্রতিছবি পাওয়া যায় না। তাহলে কি স্যার এটা বিপরীত ফাংশন হবে না? বলো। তাহলে কি স্যার বিপরীত ফাংশন হবে স্যার? কারণ তো স্যার এইটাই তো বললাম যে এখানে যদি একটা 7 অতিরিক্ত থাকে সেক্ষেত্রে এই বিপরীত ফাংশন হয় না। এই f ইনভার্সের অধীনে 7 এর কোনো প্রতিছবি a সেটে পাওয়া যায় না বিদায় এই f ইনভার্স কোনো ফাংশন না। একটা বিপরীত অন্যায় হয়েছে কিন্তু এটা ফাংশন না। f অফ x ফাংশন কিন্তু f ইনভার্স ফাংশন না। মানে এটা 1 2 ফাংশন না হইলে, যদি এই f ফাংশন 1 2 ফাংশন না হয়, এরকম যদি কোডোমেনে কোনো উপাদান বাড়তি থাকে তখন f ইনভার্স বের করলে ওইটা ফাংশন হবে না। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আবার ধরো এখানে 7 নাই, এটা 1 2 ঠিকই আছে। এখানে একটা উপাদান আছে 4, ধরো 4 এর প্রতিছবি 6 হয়েছে। এই ক্ষেত্রে f ফাংশন হইতে কোনো অসুবিধা নাই, দুইটা ভিন্ন উপাদানের একই প্রতিছবি হয়েছে তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু f ইনভার্স যদি বলি সেই ক্ষেত্রে 4 এর প্রতিছবি 1, 5 এর প্রতিছবি 2, 6 এর প্রতিছবি 4 ও হয়, 3 ও হয়। তাহলে f ইনভার্সের অধীনে একটা উপাদানের দুই রকম প্রতিছবি হয় বিদায় f ইনভার্স এক্ষেত্রেও ফাংশন হয় না। অর্থাৎ একক ফাংশন যদি না হয় সেক্ষেত্রে f ইনভার্স ফাংশন হবে না। ঠিক আছে? তাহলে স্যার এটা কি হবে? অন্যয়? অন্যায় হবে, বিপরীত অন্যায়। ফাংশন হয় নাই, f ইনভার্স হয় নাই ফাংশন, কিন্তু f ফাংশন হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে f অফ x এর বিপরীত ফাংশন বের করা যায় না, বিপরীত ফাংশন বিদ্যমান নাই। জি স্যার, বুঝতে পারছি। কোন একটা ফাংশন f অফ x এর বিপরীত ফাংশন থাকার দুইটা শর্ত, ওই ফাংশন অনন্য ফাংশন হইতে হবে, ওই ফাংশন সার্বিক ফাংশন হইতে হবে। এই দুইটা শর্ত যদি মানে তখন ওই ফাংশনের বিপরীত ফাংশন মানে বিপরীত অন্যায় বের করলে সেই অন্যায়টা ফাংশন হবে, অর্থাৎ ওই ফাংশনের বিপরীত ফাংশন বিদ্যমান তখন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বিপরীত ফাংশন গেল। এবার কোন একটা ফাংশন যদি দেওয়া থাকে আর যদি বলে এটার বিপরীত ফাংশন বের করো, ধরো f অফ x ইকুয়াল টু 2x মাইনাস 3/4x প্লাস 1, ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হবে।
আমরা এটার বিপরীত ফাংশনটাকে ধরলাম f ইনভার্স অফ x, ধরি এই f ইনভার্স অফ x এটা y। f ইনভার্স অফ x y কখন হয়? যখন f অফ y x হয়। এটা বুঝো তো? স্যার আরেকবার বলুন স্যার। f অফ y ইকুয়াল টু x, দেখো এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো না? বুঝতে পারলো? यस सर বুঝছি। যে f ইনভার্স অফ x ইকুয়াল টু y ধরছে, এই কথার অর্থ হচ্ছে f ইনভার্সের অধীনে x এর প্রতিচ্ছবি y ধরছে। f ইনভার্সের অধীনে যদি x এর প্রতিচ্ছবি y হয়, f এর অধীনে y এর প্রতিচ্ছবি x হবে। এটাই তো বিপরীত ফাংশনের সংজ্ঞা। জি স্যার। তাহলে এই f অফ y কত? বা f অফ y হইছে 2y minus 3 divided by 4y plus 1 equal to x। এখান থেকে সমাধান করে যদি আমরা y বের করতে পারি, সেটাই f ইনভার্স অফ x হবে। আর গুণ করলে 2y minus 3 equal to 4xy plus x, আমরা এখান থেকে বের করব y। এটা এই পাশে নিয়ে আসো, এটা এই পাশে নিয়ে যাও। 2y minus 4xy equal to x plus 3, বা এখান থেকে y কমন নিলে 2 minus 4y equal to x plus 3, এটা লেখা যায়। এখান থেকে y কত হবে স্যার? 4x হবে না? 2 minus 4? হ্যাঁ 4x ই তো হবে, 4x। তাহলে এখান থেকে y কত হবে? y হবে x plus 3 divided by 2 minus 4x, এটা হচ্ছে y। y বলতে আমরা কি বুঝি? y বলতে আমরা বুঝি f ইনভার্স অফ x। y এর পরিবর্তে তাহলে f ইনভার্স অফ x লেখো। অতএব f ইনভার্স অফ x ইকুয়াল টু x plus 3 divided by 2 minus 4x। এই পদ্ধতিতে বিপরীত ফাংশন বের করবা। আরো বিভিন্ন পদ্ধতি আছে, সব অনেকগুলো পদ্ধতি শেখার দরকার নাই, এই একটা পদ্ধতিতে তোমরা বিপরীত ফাংশন বের করো। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? এটা কি সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, यस তাহলে কোন একটা ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে বের করে এটা আমরা শিখলাম। অনেক সময় বলে যে f a সেট থেকে আরে একটা ফাংশন f of x equal to 3x plus 4 divided by x minus 3 এত দ্বারা সংজ্ঞায়িত, যেখানে a সেট সকল বাস্তব সংখ্যার সেট মাইনাস 3, এটা a সেট। এখন যদি বলে যে এই ফাংশনটা সার্বিক ফাংশন কিনা যাচাই করো, এই ফাংশনটা অনন এবং অনটু কিনা যাচাই করো। তাহলে আগে যদি আমরা বের করতে চাই যে এটা অনন ফাংশন কিনা, তখন অনন ফাংশনের কি ডেফিনিশন বলছিলাম? ভিন্ন ভিন্ন উপাদানের ভিন্ন ভিন্ন প্রতিছবি হবে, অর্থাৎ দুইটা ভিন্ন উপাদানের কখনো একই প্রতিছবি হবে না। স্যার 3 এর এখানে তৃতীয় বন্ধনী চিহ্ন দিয়েছেন কেন স্যার? বুঝলেন? আবার বলো। স্যার a is equal to r minus 3, স্যার এখানে স্যার বন্ধনী কেন? আরে এটা ডোমেন সেট হইছে তো। a সেট, ডোমেন হইছে a সেট, অর্থাৎ r - 3 হইছে ডোমেন, কারণ 3 বসাইলে অসংজ্ঞায়িত হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই ফাংশনটা এক এক কিনা এটা বের করার জন্য প্রথমত আমরা এইভাবে লিখবো যে ধরি। স্যার এক এক হওয়ার জন্য কি সার্বিক হওয়া লাগবে? না, এক এক হওয়ার জন্য সার্বিক হওয়ার দরকার নাই, এক এক আলাদা সার্বিক আলাদা। তবে ইনভার্স পাওয়ার জন্য এক এক এবং সার্বিক দুইটাই হইতে হবে। কোন একটা ফাংশন এক এক হইছে সার্বিক হয় নাই এমন হইতে পারে, এক এক হইছে সার্বিকও হইছে এটা হইতে পারে।
আবার এমন হইতে পারে যে সার্বিক সার্বিক হয় নাই, মানে একাকও হয় নাই সার্বিকও হয় নাই, দুইটা কোনোটাই হইতে হয় নাই, এমন হইতে পারে। ওকে স্যার। ধরি x1, x2 belongs to ডোম F, অর্থাৎ A সেট, এই A সেটটাই তো ডোম F। এই ডোম F এর ভিতরে x1 আর x2 দুইটা উপাদান ধরছি, এমন দুইটা উপাদান যাদের প্রতিচ্ছবি সমান, কেন f of x1 equal to f of x2 হয়। এইরকম দুইটা উপাদান ডোমেনের ভিতরে আমরা ধরছি, যে এমন দুইটা উপাদান ধরছি যাদের প্রতিচ্ছবি সমান, সমান প্রতিচ্ছবি বিশিষ্ট দুইটা উপাদান ডোমেনের ভিতরে আমরা ধরে নিয়েছি। তাহলে f of x1 মানে কি 3x1 plus 3x1 plus 4 divided by x1 minus 3 equal to 3x2 plus 4 divided by x2 minus 3, এইভাবে লেখা যায়। ব্যাপারটা বুঝতে পারছেন না? এটা কি বুঝতে পারছো? স্যার ওই f of x1 is equal to f of x2 হয় স্যার, এই জিনিসটা স্যার একটু বুঝাই দেন আমরা স্যার, এমন বুঝিনি দুইটা স্যার। উপাদান ডোমেনের ভিতরে ধরছি, যে দুইটা উপাদানের প্রতিচ্ছবি সমান, কোন ডোমেনের ভিতরে সমান প্রতিচ্ছবি বিশিষ্ট দুইটা উপাদান থাকতে পারে না? হ্যাঁ হ্যাঁ জি স্যার, থাকতে পারে। তাহলে ডোমেনের ভিতরে সমান এমন দুইটা উপাদান ধরছি ডোমেনের, যে দুইটা উপাদানের প্রতিচ্ছবি বের করলে একই প্রতিচ্ছবি হয়, এটা আমরা বের করছি। জি স্যার। আর আর গুণ করলে এটার সাথে এটা গুণ করলে হবে 3x1 x2, তারপরে মাইনাস 9x1 প্লাস 4x2 মাইনাস 3 से 12 इक्वल टू 3x1 x2, 3x1 x2 प्लस 4x1 তারপরে হবে মাইনাস 9x2 x2 মাইনাস 3 से 12, এইভাবে লেখা যায়। দুই পাশ থেকে -12 বাদ দেওয়া যায়, দুই পাশ থেকে 3x1 x2 বাদ দেওয়া যায়। এবার এই 4x1 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 9 এর 13 মাইনাস 13 x1 ইকুয়াল টু, এই x2 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 13 x2 এরকম হবে, -13 দ্বারা ভাগ করলে x1 ইকুয়াল টু x2 হবে। x1 আর x2 সমান হবে, দেখো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার বুঝছি। তাহলে বোঝা যায় যে এই ফাংশনের অধীনে যদি দুইটা উপাদানের প্রতিচ্ছবি সমান হয়, ওই দুইটা উপাদান ভিন্ন হওয়ার কোনো সুযোগ নাই, তাদের সমান হইতে হয়। মানে দুইটা অসমান উপাদানের একই প্রতিচ্ছবি হয় নাই, দুইটা সমান উপাদানের সমান প্রতিচ্ছবি হয়েছে। এই ফাংশনের অধীনে দুইটা উপাদানের প্রতিচ্ছবি যদি সমান হয়, সেই দুইটা উপাদান সমান হইতে বাধ্য। এইরকম যদি হয় তখন এই ফাংশনটা হবে মানে এক ফাংশন, অর্থাৎ দুইটা ভিন্ন উপাদানের একই প্রতিচ্ছবি না, বরং দুইটা সমান উপাদানের একটা সমান প্রতিচ্ছবি। সমান উপাদানের যদি সমান প্রতিচ্ছবি না হয়, তাহলে তো ফাংশনই হবে না। সমান উপাদানের সমান প্রতিচ্ছবি তো হবেই ফাংশন হইলে, কিন্তু দুইটা ভিন্ন উপাদানের সমান প্রতিচ্ছবি হয় নাই। সমান প্রতিচ্ছবি ধরে সমাধান করে দেখছি যে উপাদান দুইটা সমান হয়ে গেছে, অর্থাৎ দুইটা সমান উপাদানের সমান প্রতিচ্ছবি, দুইটা ভিন্ন উপাদানের সমান প্রতিচ্ছবি হয় না। এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দুইটা সমান উপাদানের সমান প্রতিচ্ছবি। সমান উপাদানের তো সমান প্রতিচ্ছবি হইতেই পারে, সমান উপাদানের সমান প্রতিচ্ছবি যদি না হয় তাহলে তো ফাংশন হবে না। সমান উপাদানের ভিন্ন প্রতিচ্ছবি হয়েছে, তখন তো ফাংশন হবে না। একই উপাদানের দুইটা ভিন্ন প্রতিচ্ছবি তো ফাংশন না। সমান উপাদানের সমান প্রতিচ্ছবি হইতেই পারে, কিন্তু আমি চেষ্টা করছি যে ইমেজ দুইটা সমান ধরে এই উপাদান দুইটা ভিন্ন পাওয়া যায় কিনা। যে দুইটা উপাদান ধরছি x1 আর x2,
তাদের উপাদান প্রতিছবি দুটো সমান ধরছি, সমান ধরে সমাধান করে দেখলাম তাদের ভিন্ন হওয়ার সুযোগ নাই। এই দুইটা উপাদান ভিন্ন না, তারা একই উপাদান যদি প্রতিছবি সমান হয়। দুইটা উপাদানের প্রতিছবি সমান হইলে ওই দুইটা উপাদান একই উপাদান, তার মানে একই উপাদানের একই প্রতিছবি হয়েছে, ভিন্ন উপাদানের একই প্রতিছবি হয় নাই। কাজেই এই ফাংশনটা এক এক ফাংশন। তাহলে এই জায়গায় লিখবা অতএব এফ অফ এক্স এক এক ফাংশন। এটুকু বুঝতে পারছো কিনা? এই ব্যাপারে কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো, আর প্রশ্ন না থাকে আমি ধরে নিলাম যে সবাই বুঝতে পারছো। স্যার এক এক ফাংশনের স্যার শর্ত যেন কি স্যার? এক এক ফাংশনের শর্ত হচ্ছে ভিন্ন ভিন্ন উপাদানের ভিন্ন ভিন্ন প্রতিছবি হবে, দুইটা ভিন্ন উপাদানের একই প্রতিছবি হবে না, দুইটা ভিন্ন উপাদানের একই প্রতিছবি হবে না। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। এখানে তো দুইটা ভিন্ন উপাদানের একই প্রতিছবি হয় নাই। না। আর কারো প্রশ্ন আছে এই ব্যাপারে? কি বলো? এখন এইটা সার্বিক ফাংশন হয়েছে কিনা সেটা একটু দেখি। এটা আমরা এখন রেঞ্জ বের করব। ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এফ অফ এক্স এর অধীনে এক্স এর প্রতিছবি ধরলাম y, এই ফাংশনের অধীনে এক্স এর প্রতিছবি আমরা ধরছি y। এই y এর মান যেই যেই সংখ্যা হইতে পারে তারাই রেঞ্জের উপাদান হবে, কারণ এক্স হচ্ছে ডোমেনের উপাদান, ডোমেনের যে কোনো উপাদান এক্স, তাহলে যে কোনো উপাদানের যে কোনো প্রতিছবি হয়েছে y, এই y এর মান হয়েছে প্রতিছবি অর্থাৎ রেঞ্জের উপাদান। তাহলে এইভাবে লিখতে পারি বা y ইকুয়াল টু 3x প্লাস 4x মাইনাস 3, এইভাবে লিখতে পারি, বা xy মাইনাস 3y ইকুয়াল টু 3x প্লাস 4, এইভাবে লেখা যায়। বা এইটা এই পাশে আর এটা এই পাশে যদি নিয়ে যাই, তাহলে এখানে লেখা যায় xy মাইনাস 3x ইকুয়াল টু 3y প্লাস 4, x কমন নিলে y মাইনাস 3 ইকুয়াল টু 3y প্লাস 4, x ইকুয়াল টু 3y প্লাস 4 ডিভাইডেড বাই y মাইনাস 3। এখন দেখো এই জায়গায় y এর মান 3 হইতে পারে না, y এর মান যদি 3 হয় তখন এই x এর মান বাস্তব হয় না, x এর মান অবাস্তব হয় অর্থাৎ অসীম হয়। y এর মান 3 হইলে x অসংজ্ঞায়িত হয়। কাজেই এই জায়গায় লিখবা যে x সংজ্ঞায়িত হবে যদি, সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি y minus 3 is not equal to 0 হয় বা y is not equal to 3 হয়। y এর মান যদি 3 না হয় তখন x সংজ্ঞায়িত হবে। তাহলে এটা রেঞ্জ কত হবে? অতএব রেঞ্জ f ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যার সেট মাইনাস 3 এর সেট, এটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ রেঞ্জ সেট এখানে a সেটের সমান হয়েছে, রেঞ্জ কোডোমেনের সমান হয় নাই। তাহলে এই জায়গায় লেখো কিন্তু কোডোমেন f ইকুয়াল টু r, কোডোমেন f হইছে r এর সমান, রেঞ্জ f হইছে r মাইনাস 3 এর সমান। এবার লেখো যেহেতু রেঞ্জ f is not কোডোমেন f, অতএব f সার্বিক ফাংশন নয়। কিছু বলবা? স্যার সার্বিক ফাংশন
সার্বিক ফাংশনের ডোমেন এবং কোডোমেন সমান হয় স্যার। ডোমেন এবং কোডোমেন না, কোডোমেন এবং রেঞ্জ সমান হবে। রেঞ্জ হবে কোডোমেনের সমান, সার্বিক ফাংশনের রেঞ্জ হবে কোডোমেনের সমান। আমরা এখানে রেঞ্জ বের করছি, সেটা ডোমেনের সমান হয়ে গেছে। সব সময় সমান হবে এমন কোনো কথা নাই। যদি এই জায়গায় 4 লিখতাম, ধরো এখানে 4, এখানে 4 লিখলে তখন এখানে 4 আসতো, ঠিক আছে না? এখানে 4 আসতো, তখন এখানে তখন 4 আসতো, তখন এখানে 4 হইতো না। এক্স এর মান তখন 4 লেখা যায়, ওয়াই এর মান তখন 4 লেখা যেত না। এখানে রেঞ্জ বের করছি, সেটা ডোমেনের সমান হয়ে গেছে। সবসময় এটা হবে এমনটা না, তবে রেঞ্জ আর এই কোডোমেন, এই যে কোডোমেন, এইটা আর এইটা যদি সমান হয় তখন সার্বিক, আর এই দুটো সমান না হলে সার্বিক না। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার। এবার এক এক ফাংশন হয় না, এইরকম একটা উদাহরণ দেই। ধরো f of x একটা ফাংশন নিলাম, f of x equal to x plus 1 whole square minus 2। এটা এক এক ফাংশন হবে না। এটা প্রমাণ করার জন্য আমরা ওইভাবে আগের মতোই ধরি x1 x2 belongs to dome f, যেন f of x1 equal to f of x2 অর্থাৎ সমান প্রতিচ্ছবি বিশিষ্ট দুইটা উপাদান x1 আর x2 ধরে নিলাম। তাহলে এখান থেকে লেখা যায় অতএব এই f of x1 মানে কি, x1 plus 1 whole square minus 2 equal to x2 plus 1 whole square minus 2। এটা লেখা যায় -2 দুই পাশ থেকে বাদ, x1 plus 1 whole square, আর এটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস x2 plus 1 whole square equal to 0। এটা a square minus b square এর সূত্র হবে a plus b into a minus b। x1 plus 1 plus x2 plus 1 into x1 plus 1 minus x2 minus 1 equal to 0। x1 plus x2 plus 2 into x1 minus x2 equal to 0। তাহলে এখান থেকে x1 equal to লেখা যায় x2 অথবা x1 equal to লেখা যায় minus x2 minus 2, এইভাবে লেখা যায়। তাহলে দেখা যায় x1 আর x2 সমান হইলে প্রতিচ্ছবি সমান হয়, অথবা x1 এর মান এইরকম হইলেও প্রতিচ্ছবি সমান হয়। x1 আর এটা সমান হওয়া মানে হইলো x1 আর x2 সমান না, এটার মানেই হইলো x1 আর x2 সমান না। এটা বুঝো কিনা? এটা বুঝতে পারছো যে এইরকম হওয়ার অর্থ হচ্ছে x1 আর x2 সমান না? বলো স্যার, এগুলো তো সব ডোমেন স্যার, তাই না? x1 আর x2 এগুলো সব ডোমেনের উপাদান। ডোমেন না, ডোমেনের উপাদান। ডোমেন বলতে একটা সেটকে বোঝায়, এটা ডোমেনের উপাদান। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে x1 আর x2 সমান না, দুইটা অসমান হয় এইরকম হইলে। x1 এর মান যদি এত সমান হয়, তাহলে x1 আর x2 অসমান বোঝায়। এটা বুঝো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তার মানে এই f of x1 আর f of x2 সমান হওয়ার জন্য x1 আর x2 সমান হইতে পারে, আবার নাও হইতে পারে। সমান না হইলেও তাদের প্রতিচ্ছবি সমান হইতে পারে, আর সমান হইলেও তাদের প্রতিচ্ছবি সমান হইতে পারে। অর্থাৎ একই উপাদানের তো একই প্রতিচ্ছবি আছে, আবার ভিন্ন উপাদানেরও একই প্রতিচ্ছবি আছে এই ফাংশনের অধীনে। কাজেই এই ফাংশনটা এক এক ফাংশন হবে না। আর কারো প্রশ্ন আছে? আর কেউ কিছু জিজ্ঞাসা করবা কিনা? তাহলে যদি কারো কোনো সমস্যা না থাকে, এখানে আবার মেসেজ দিল কে? এই আলিফ কে? আলিফ স্যার আমাদের ক্লাসের না, আছে এখানে? স্যার এখন নাই। আচ্ছা, তোমাদের তাহলে আজকে কাজ থাকবে তোমাদের বইয়ের ভিতরে যে এই টাইপের ফাংশন গুলো আছে, মানে এই টাইপের যে ম্যাথ গুলো আছে, যে অন হয়েছে কিনা, অন টু হয়েছে কিনা, তারপরে ডোমেন বের করা, রেঞ্জ বের করা, এই টাইপের যেগুলো আছে এই অঙ্কগুলো করবা। পরের ক্লাসে বইয়ের অঙ্ক ধরে ধরে আমরা সলভ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।